আর ইউরিন শুড বি এক্সামিন্ড উইদিন 1 to 2 hour অফ স্যাম্পল কালেকশন। অর্থাৎ কি, যে স্যাম্পল কালেকশন তুমি করলাম, স্যাম্পল কালেকশনের 1 থেকে 2 ঘন্টার মধ্যে অবশ্যই ইউরিনটা এক্সামিন করে নেওয়া উচিত। অর্থাৎ মাইক্রোস্কোপিয়ার এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন যাই হোক, সেটা কিন্তু অবশ্যই 1 থেকে 2 ঘন্টার মধ্যে করে ফেলা উচিত। না হলে কি হবে, না হলে ইউরিনে এমন কিছু চেঞ্জ হবে যাতে আমাদের রিপোর্ট কিছু ভুল হয়ে যেতে পারে। তাই জন্য সব ল্যাবেই করা হয় কি না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে ইউরিনের রিপোর্টটা অবশ্যই করে ফেলতে হয়। কি কি চেঞ্জ হতে পারে যদি ইউরিন আমরা টেস্ট না করে ফেলে রাখি, 1-2 ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে কি কি চেঞ্জ হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট, চেঞ্জেস অ্যাট রুম টেম্পারেচার, পরীক্ষায় প্রশ্ন আসে। কি কি চেঞ্জ হতে পারে? প্রথম চেঞ্জ, ডিক্রিজড ক্ল্যারিটি। অর্থাৎ ইউরিন যখন আমরা করি, সেটা কি, ইউরিন তো অ্যাকচুয়ালি জল, তাহলে তার একটা ক্ল্যারিটি আছে, এপার ওপার দেখা যায় ইউজুয়ালি। কিন্তু যখনই আমরা ইউরিন বেশি সময় ধরে রেখে দেব, তাতে কি হবে না, ব্যাকটেরিয়ার প্রলিফারেশন শুরু হবে। যত বেশি ব্যাকটেরিয়া প্রলিফারেশন শুরু হবে, তত কি হবে না, ডিক্রিজড ক্ল্যারিটি, ওই ক্ল্যারিটিটা, ইউরিনের ক্ল্যারিটিটা কম হতে থাকবে। এছাড়া আবার কি হবে, প্রেসিপিটেশন অফ ক্রিস্টালস। ইউরিনের অনেক ধরনের ক্রিস্টালসও থাকে, সেই ক্রিস্টালগুলো আস্তে আস্তে প্রেসিপিটেট করতে শুরু করবে, থিতিয়ে পড়তে শুরু করবে, যার ফলে কি হবে, ইউরিনের এই ক্ল্যারিটিটা আস্তে আস্তে ঘোলা হয়ে থাকবে, ইউরিনের ক্ল্যারিটি থাকবে না, ঘোলা ইউরিন হয়ে যাবে। নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে ফাউল স্মেলিং ওডার, একটা বাজে গন্ধ বেরোতে শুরু করবে। তার কারণ কি, ইউরিনে তো নর্মালি ব্যাকটেরিয়া থাকেই, এছাড়াও বেশিক্ষণ রেখে দিলে আরো বেশি ব্যাকটেরিয়া প্রলিফারেট করবে, একটু আগে আমরা পড়লাম, আরো বেশি ব্যাকটেরিয়া প্রলিফারেশন হবে। এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া তখন কি করবে না, ইউরিনের মধ্যে থাকা যে ইউরিয়া, এটাকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করবে, সেই অ্যামোনিয়া থেকে কিন্তু বাজে গন্ধ ছাড়বে, অর্থাৎ ফাউল স্মেল একটা ইউরিন থেকে আসতে শুরু করবে। এবারে এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো, এই অ্যামোনিয়াটা আবার কি করবে, ইউরিনের পিএইচ বাড়িয়ে দেবে, যার ফলে ইউরিনের যখন আমরা কেমিক্যাল অ্যানালিসিস করব, তাতে দেখব ইউরিনের পিএইচ আসছে হাই, তাহলে এতেও কিন্তু ইউরিনের টেস্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, টেস্টের রিপোর্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া আর কি হবে, এই যে ব্যাকটেরিয়াগুলো ইউরিনে বাড়তে শুরু করলো, এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকার জন্য কি করবে, ইউরিনের মধ্যে যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটাকে নিজেরা ইউজ করতে শুরু করবে, নিজেরা ওই গ্লুকোজটাকে খেতে শুরু করবে, যার ফলে ইউরিনের এই গ্লুকোজ অ্যামাউন্ট কিন্তু কমে যাবে। তার ফলে আমরা যখন ইউরিনের কেমিক্যাল অ্যানালিসিস করব, তাহলে দেখবো ইউরিনের গ্লুকোজ কন্টেন্ট খুব লো। তাহলে পেশেন্টের, একটা ডায়াবেটিস পেশেন্ট যার সুগার আছে, তার ইউরিনে কিন্তু হাই সুগার থাকে, কিন্তু আমরা যদি পুরনো স্যাম্পল টেস্ট করতে যাই, তাহলে আমরা কি দেখবো, ইউরিনে গ্লুকোজ লো হয়ে গেছে, অর্থাৎ রিপোর্ট আমরা ভুল পাচ্ছি। এছাড়া আর কি হবে, এছাড়া সেলুলার এলিমেন্ট, যেমন যেটা আমরা আগে পড়লাম, সেলস অ্যান্ড কাস্ট, এই সেলস অ্যান্ড কাস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এই 5 রকমের চেঞ্জ কিন্তু আমাদের ইউরিনে দেখা যাবে যদি আমরা ইউরিন স্যাম্পলটা 1-2 ঘন্টার মধ্যে টেস্ট না করে ফেলে রাখি। তাহলে আরেকবার রিভিশন করে নিই, আমাদের কি কি চেঞ্জ হবে। প্রথমত হচ্ছে প্রলিফারেশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বাড়তে শুরু করবে, যার ফলে কি হবে, ব্যাকটেরিয়া বাড়ার ফলে ক্ল্যারিটি কমে যাবে, অর্থাৎ ইউরিন স্যাম্পলটা ঘোলা হয়ে যাবে। এই ব্যাকটেরিয়া বাড়ার ফলে কি হবে, এই ব্যাকটেরিয়া তখন ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করবে ইউরিনে, সেই অ্যামোনিয়া কিন্তু বাজে গন্ধ একটা ছাড়বে, ফাউল স্মেলিং ওডার একটা ইউরিনে চলে আসবে, এবং সেই অ্যামোনিয়া থেকেই আবার ইউরিনের পিএইচ বেড়ে যাবে, যার ফলে ইউরিনের কেমিক্যাল অ্যানালিসিসে ভুল রিপোর্ট আসবে, এবং এই ব্যাকটেরিয়া আবার কি করবে, ইউরিনের গ্লুকোজটাকে ইউটিলাইজ করা শুরু করবে, যার ফলে ইউরিনের গ্লুকোজ অ্যামাউন্টও কম দেখাবে। তাহলে বোঝা যাচ্ছে যে একবার একবার ব্যাকটেরিয়া যদি ইউরিনে বাড়তে শুরু করে ফেলে রাখার ফলে, তাহলে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউরিন ঘোলা হয়ে যাচ্ছে, ইউরিনের দুর্গন্ধ ছাড়ছে, ইউরিনের পিএইচ হাই হয়ে যাচ্ছে, ইউরিনের গ্লুকোজ কন্টেন্ট লো হয়ে যাচ্ছে, এবং ইউরিনের যে সেলস অ্যান্ড কাস্ট আছে, সেগুলোও আস্তে আস্তে ভেঙে যাবে। তাই আমাদের অবশ্যই উচিত যেটা, সেটা হলো 1-2 ঘন্টার মধ্যে ইউরিন স্যাম্পল অবশ্যই টেস্ট করে নেওয়া। এবার প্রশ্ন আসলো, এমন হতে পারে
আমাদের ল্যাবে ওই 1-2 ঘন্টার মধ্যে আমরা কোনো ডক্টর পেলাম না, কিংবা আমরা যেখানে ইউরিন স্যাম্পেল কালেকশন করলাম তার থেকে আমাদের যে টেস্টিং ল্যাব সেটা বেশ কিছুটা দূরে, আমাদেরকে সেই ল্যাব অবধি নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের ইউরিনটাকে প্রিজার্ভ করতে হবে যাতে এই যে 5 রকম চেঞ্জ বললাম এই 5 রকম চেঞ্জ না হয়, ইউরিন স্যাম্পেলটাকে প্রিজার্ভ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে তাহলে প্রিজার্ভ করা যায়। প্রিজার্ভ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে রেফ্রিজারেশন, অর্থাৎ ফ্রিজের মধ্যে রাখা বা কোল্ড চেনের মধ্যে রাখা at 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 24 আওয়ার্স। মানে যদি আমরা 24 ঘন্টার মধ্যে ভেবে নিই যে টেস্ট আমাদের হয়ে যাবে, তাহলে ইউরিনে আর অন্য কোনো কেমিক্যাল অ্যাড করতে হবে না। যদি আমরা সেটাকে ফ্রিজে বা কোল্ড চেনে 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিতে পারি, তাহলে ইউরিন স্যাম্পলটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, যেমন ইউরিন স্যাম্পল ছিল সেরকমই থেকে যাবে, কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ব্যাকটেরিয়াও বাড়বে না, অ্যামোনিয়াও ডিগ্রেড হবে না, গ্লুকোজও কমবে না, কিচ্ছু হবে না, ইউরিন স্যাম্পল যেমন ছিল তেমন থেকে যাবে। তো এটাই হলো আমাদের মোস্ট কমনলি ইউজড মেথড। যদি কোনো ল্যাবে আমরা ইউরিন স্যাম্পল কালেক্ট করি, তাহলে যদি প্রিজার্ভ করতে হয় আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, আমরা ডাইরেক্ট ফ্রিজে 24 ঘন্টার জন্য, ম্যাক্সিমাম 24 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দিতে পারি। কিন্তু এখানে মনে রাখতে হবে যখনই আমাদের ইউরিন স্যাম্পলটা টেস্ট করার টাইম হবে, ইউরিনটা বার করে স্যাম্পলটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। মানে কি বলছি, স্যাম্পল এই যে 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা স্টোর করে রেখেছিলাম, এটাকে বার করে রাখতে হবে, আস্তে আস্তে সেটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমাদের আবার বাকি টেস্টগুলো শুরু করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবারে চলে আসছে, যদি আমাদের কাছে ফ্রিজ বা কোল্ড চেন যদি আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তখন আমাদের কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করতে হয়। কেমিক্যাল প্রিজারভেটিভ আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার, কারণ এটাতে কেমিক্যাল যেহেতু আছে আমাদের কেমিক্যাল অ্যানালিসিসে প্রবলেম হলেও হতে পারে, তাই জন্য আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার। কিন্তু কোনো উপায় না থাকলে তখন অল্প পরিমাণ কেমিক্যাল প্রিজারভেটিভস আমরা ইউজ করব। কখন ইউজ করব না, অনলি ইউজড ফর 24 আওয়ার স্যাম্পল। 24 আওয়ার স্যাম্পল কেন ইউজ করব, ওটা যেহেতু পেশেন্টকে দেওয়া হচ্ছে, পেশেন্ট ঠিকমতো রাখতে পারবে কিনা ফ্রিজের মধ্যে আমরা তো জানি না, আমরা নিজেদের থেকে যতটা সম্ভব সেটাকে প্রিজার্ভ করার চেষ্টা করব। তাই 24 আওয়ার ইউরিন স্যাম্পলে আমরা শুধুমাত্র প্রিজারভেটিভ ইউজ করি, কিন্তু কখনো সিঙ্গেল স্যাম্পেলের ক্ষেত্রে আমরা প্রিজারভেটিভ ইউজ করি না। সিঙ্গেল স্যাম্পেল সবসময় 1-2 ঘন্টার মধ্যে দেখে রিপোর্ট বার করে দিতে হবে। তাহলে কি প্রিজারভেটিভ আমরা ইউজ করি, প্রিজারভেটিভ হিসাবে আমরা ইউজ করি 10 ml HCl। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জানি আমরা 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড 6 নর্মাল কনসেন্ট্রেশনে ইউজ করি। 6 নর্মাল কনসেন্ট্রেশন, এগুলো কেমিস্ট্রির ব্যাপার, যারা কেমিস্ট্রি নিয়ে 11-12 পড়েছো তারা জানবে, ডিটেলসে জানার দরকার নেই, শুধু এটা মুখস্থ করে নেবে যে 6 নর্মাল কনসেন্ট্রেশনের 10 ml HCl আমরা ইউজ করি, এটাই মোস্ট কমনলি ইউজড। এছাড়া আর কি কি ইউজ করা যায়, এছাড়া ইউজ করা যায় টলুইন। কতটা, 2 ml in 100 ml ইউরিন। এইভাবে মানে তাহলে যদি আমাদের 2 লিটার ইউরিন আমরা যদি ধরি, তাহলে আমাদের এই হিসাব করে 2 ml টলুইন পার 100 ml ইউরিন, এই হিসাব করে টোটাল অ্যামাউন্ট অফ টলুইন আমাদের ইউজ করতে হবে। এটার সুবিধা কি না, টলুইন হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার, জলে গুলে যায় না, অর্থাৎ ইউরিনে মিশে যাবে না। HCl যেমন ইউরিনে মিশে যাবে, টলুইন কিন্তু ইউরিনে মিশে যাবে না। টলুইন উপরে একটা থিন লেয়ার তৈরি করবে, সেই থিন লেয়ার করার ফলে কি হবে, যে বাইরের এনভায়রনমেন্ট থেকে একটা ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, যার ফলে বাইরে থেকে কোনো জীবাণু বা ওর মধ্যে ইউরিনের মধ্যে আসতে পারবে না। এছাড়া আর কি ইউজ করা যায়, এছাড়া ইউজ করা যায় ফরম্যালিন। আমরা জানি অন্যান্য ফরম্যালিন অন্য কাজেও ইউজ করা হয়, যেমন হিস্টোপ্যাথোলজিতে ফরম্যালিন ইউজ করা হয় ফিক্সেশন করার জন্য, সেই রকমই ইউরিনেরও ফরম্যালিন ইউজ করা যায়। কি অ্যামাউন্টে ফরম্যালিন ইউজ করা হয় না, 1 ড্রপ ফরম্যালিন ইন 30 ml ইউরিন। বুঝা গেল?
তাহলে টলুইন আমরা যেভাবে হিসাব করেছিলাম সেইভাবে ফরমালিন হিসাব করে ফরমালিনটা মিশিয়ে দেবো। ফরমালিনের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ দ্য বেস্ট প্রিজারভেটিভ ফর ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস মানে কি? সেল, কাস্ট, ক্রিস্টাল। তাহলে এই তিনটে জিনিসকে আমরা যদি প্রিজার্ভ করতে চাই তাহলে ফরমালিন হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট প্রিজারভেটিভ। তাহলে প্রিজারভেটিভ হিসেবে আমরা কি ইউজ করব? সবচেয়ে ভালো হচ্ছে ফ্রিজারে 4 to 6 ডিগ্রি টেম্পারেচারে রেখে দেওয়া। যদি আমাদের কাছে ফ্রিজ আনঅ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের কাছে তিনটা অপশন কি কি? HCl, টলুইন আর ফরমালিন। বোঝা গেল? এবারে আমরা এতক্ষণ কি পড়লাম? প্রি অ্যানালিটিক্যাল পার্ট অফ ইউরিন এক্সামিনেশন, অর্থাৎ ইউরিন টেস্ট করার আগে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে ইউরিন স্যাম্পেল কালেক্ট করতে হবে, কিভাবে ইউরিন স্যাম্পেল প্রিজার্ভ করতে হবে, এই সব কিছু আমরা পড়লাম। একে আমরা বলি প্রি অ্যানালিটিক্যাল পার্ট অফ ইউরিন অ্যানালিসিস। এবার আমাদের আসছে আসল ব্যাপার, অ্যানালিটিক্যাল পার্ট অফ ইউরিন, অর্থাৎ ইউরিন অ্যানালিসিস মেন জিনিস। সেই ইউরিন অ্যানালিসিস কি হয় না, অ্যানালিটিক্যাল পার্ট অর্থাৎ ইউরিন অ্যানালিসিস ইউজুয়ালি তিন ভাবে করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ খালি চোখে ইউরিনটা দেখে তার একটা রিপোর্ট করা হয়, সেটাকে বলা হয় ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন। ইউরিনের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কি কি আছে তার একটা রিপোর্ট করা হয়, যাকে বলা হয় কেমিক্যাল এক্সামিনেশন। আর ইউরিনটাকে মাইক্রোস্কোপে দেখে একটা টেস্ট করা হয়, যাকে আমরা বলি মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। তাহলে ইউরিন অ্যানালিসিস কিন্তু তিন রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হলো কেমিক্যাল, একটা হলো মাইক্রোস্কোপিক্যাল। ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল। তো এই অ্যানালিটিক্যাল পার্ট অফ ইউরিন আমরা শুরু করব নেক্সট ক্লাসে। আজকে আমরা প্রি অ্যানালিটিক্যাল পার্টটা আলোচনা করে এখানে শেষ করছি। অ্যানালিটিক্যাল পার্টটা জানতে হলে পরের ভিডিওর জন্য একটু ওয়েট করো। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অ্যানালিটিক্যাল পার্ট অফ দ্য ইউরিন নিয়ে আমরা পরের লেকচার শুরু করব। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।